আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেটা আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে আপনি না থাকলে ওরা যে আমার কি অবস্থা করতো সেটা আর ভাবতেই পারছি না। আপনি এখানে একা কী করছেন? আর কখনো একা একা রাস্তায় আসবেন না। এখানে তো দিনের বেলায় অবস্থা খারাপ হয়ে যায়, আর আপনি রাত 2টা বাজে এখন আপনি এই রাস্তায়? আসলে আমি বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম, আমি গ্রামে যাব তো সেই জন্য। আর আমার বাস ফজরের সময় মানে 4টার দিকে, তার কারণেই আমি যাচ্ছি। এখান থেকে যেতে মোটামুটি অনেকটা সময় লাগবে। ঠিক আছে, চলুন আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি বাস স্ট্যান্ডে। এরপর না হয় আরও অনেক সমস্যা হতে পারে। ওরা তাদের লোকজন নিয়ে আসতে পারে অ্যাটাক করার জন্য। তারপর আমি মেয়েটার সঙ্গে হাঁটতে লাগলাম। আপনারা হয়তো কোনো কিছুই বুঝতে পারছেন না। আসলে আমি একটা কাজে বের হয়েছিলাম, আর কাজ শেষ করে যখনই বাসায় ফিরছিলাম তখনই রাস্তায় দেখলাম কয়েকটা ছেলে একটা মেয়েকে হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তারপর আমি আর থাকতে পারলাম না, ছেলেগুলোর উপর ঝাঁপিয়ে পড়লাম, ছেলেগুলোকে মেরে পাঠিয়ে দিলাম। তারপর তো আপনারা দেখতেই পারলেন কী হলো। আমি মেয়েটার সঙ্গে চুপচাপ হেঁটে চলছি, আর তখন মেয়েটা আমাকে আবারও বলতে লাগলো, আমি মারিয়া রহমান, আপনি কি এদিকেই থাকেন? আপনার নামটা কি জানতে পারি? আমি সাহারিয়া রহমান। আপনার নামের সঙ্গে আমার নামের কিছুটা মিল রয়েছে। হ্যাঁ, আমি এখানেই থাকি, এখানেই বাসা। আসলে একটা কাজে বের হয়েছিলাম, আর কাজটা শেষ করতে করতে রাত হয়ে গেছে। ও আচ্ছা, কোথাও তো কোনো গাড়ি পাচ্ছি না, মনে হয় হেঁটে যাওয়া লাগবে। আপনি কি আমার সঙ্গে হেঁটে যেতে পারবেন? আপনার কষ্ট হবে না? আপনি বাসায় চলে যান, আমি একা একা যেতে পারবো। আরে না, সমস্যা নেই, একদিন না হয় একটু কষ্টই করলাম, এটা কোনো বিষয় না। চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক। আমি মেয়েটার সঙ্গে গল্প করতে করতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাস স্ট্যান্ডে আসার পর মেয়েটাকে বাসে তুলে দিয়ে তারপর মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় আসার পর অনেক রাত হয়ে গেছে। ফ্রেশ হয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম, যদিও এটা আমার কাছে তাড়াতাড়ি, কারণ আমি আরও অনেক দেরি করে ঘুম থেকে উঠি। এখন 10টা বাজে। আজকে মনে হয় খুব তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। ওঠার পরে একটা মেসেজ আমি আমার ফোনে দেখতে পেলাম। মেসেঞ্জারে মেসেজ দিয়েছে। মেসেজের মধ্যে লেখা ছিল, স্যার, আজকে আপনার বোর্ডের মিটিং হয়েছে। আপনি যদি কাইন্ডলি তাড়াতাড়ি করে আসতেন তাহলে ভালো হয়। সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমি মেসেজটা পড়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে সরাসরি চলে আসলাম বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য। আমি এখানে এসে দেখতে পেলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে। সকল মন্ত্রী এবং প্রশাসনের প্রধান বসে আছে। তার মধ্য থেকে সেনাবাহিনীর প্রধান কর্নেল জেনারেল সাইফুদ্দিন বলতে লাগলো, স্যার, আমরা এই খবর জানতে পেরেছি যে এই গ্রামে এমপি তার নিজের ক্ষমতা দিয়ে এই গ্রামকে লুটেপুটে খাচ্ছে, গ্রামে মানুষকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে। তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো ট্রাকের ব্যবসা, হিরোইনের ব্যবসা এবং গাঁজা চাষ করা হচ্ছে। এগুলো স্থানীয় পুলিশ প্রশাসন কোনো কিছুই করতে পারছে না, কারণ সকলেই তার গোলাম করে রেখেছে। আপনি এগুলো আমাকে আগে জানাননি কেন? আর ওই গ্রামের ব্যাপারে আমাকে জানান। ওই এমপির কত বড় সাহস আমার আন্ডারে থেকে আমার মানুষগুলোকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। স্যার, এর চেয়ে বড় একটা তথ্য হলো ওই এমপি শুধুমাত্র একা নয়, ওই এমপিকে বাইরে থেকে কেউ সাহায্য করছে, যেমন ইন্ডিয়া, আরও পার্শ্ববর্তী যত দেশ আছে সকল মাফিয়াদের সঙ্গে তাদের হাত রয়েছে। এখন আমি যদি ওর ব্যাপারে অ্যাকশনে যাই তাহলে বাকিরা দেশে ঢুকে দেশের মানুষকে ক্ষতি করবে। তার জন্য কোনো কিছু করতে পারছি না। বুঝতে পারলাম। আচ্ছা, ওই এমপির সকল ডিটেলস আমার চাই এখনই। আর ওর সঙ্গে কাদের কাদের কানেকশন আছে সেটা খুব তাড়াতাড়ি জানতে হবে। তারপরে যে কোনো অ্যাকশানে যাওয়া লাগবে। আর তখনই সাইফুদ্দিন সেনাবাহিনীর প্রধান আমাকে একটা ফাইল এগিয়ে দিল। আর সেই সময় পুলিশের প্রধান সিহাব বলতে শুরু করলো, আসলে স্যার, আমরা এতটাই ব্যর্থ যে আমরা এই এমপিকে কোনো কিছু করতে পারিনি এতদিনেও। দিনের পর দিন মানুষকে লুটেপুটে খাচ্ছে তারা। আমরা এতটাই অক্ষম, আমরা কোনো কিছু এখন পর্যন্ত করতে পারিনি। আর শেষ পর্যন্ত আপনার কাছে এসে বলতে হলো। এখন স্যার, আপনি যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আরও অনেক খারাপ হতে পারে। ভবিষ্যতে এমনও হতে পারে বিদেশি মাফিয়ারা দেশের মধ্যে প্রবেশ করতে পারে শুধুমাত্র এমপির হাত ধরে।
জি স্যার, শিহাব সাহেব একদম ঠিক কথা বলেছে। ভবিষ্যতে মাফিয়ারাই এই দেশে এসে সকল কাজ চালিয়ে যেতে পারবে, শুধুমাত্র ওই এমপির জন্য। তার জন্য এমপিকে দ্রুত সম্ভব অ্যারেস্ট করতে হবে। আমি ফাইলগুলো দেখতে শুরু করলাম, ওর ব্যাপারে সমস্ত তথ্য জানতে শুরু করলাম। ফাইলগুলো দেখে যেটা বুঝলাম, আমাকে সেখানে যেতে হবে। তারপরে আমি কিছুক্ষণ চুপ থাকার পর ওদেরকে বলতে লাগলাম, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি নিজে সেখানে যাব। আমি নিজে এমপির ক্যারেট করব, তবে সেটা ছদ্মবেশে, এটা যেন কেউ জানতে না পারে, যেটা শুধুমাত্র এই রুমের ভিতরেই জানবে। আর রুমের বাইরে যারা আছে ওরা কেউ জানে না যে আমি ওই গ্রামে যাচ্ছি। আর যদি কেউ এমপির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করে বা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আপনাদের কী অবস্থা হতে পারে সেটা আপনারা খুব ভালো করেই আন্দাজ করতে পারছেন। স্যার, এটা কি ঠিক বলেছেন? আপনি নিজে ওই গ্রামে যাবেন, কিন্তু আপনার সিকিউরিটি এগুলো কে দিবে? আপনার সিকিউরিটি না দিলে আপনার যে কেউ ক্ষতি করে দিতে পারে। এমনিতেই এটা ঠিক যে আপনাকে এখন পর্যন্ত কেউ দেখতে পারেনি, হাতে গোনা কয়েকটা মানুষ ছাড়া। জনগণ আপনাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আপনি এখনো ছদ্মবেশে আছেন, এই সুযোগটা কাজে লাগাতে পারবেন। কিন্তু তবুও স্যার, আপনাকে এভাবে দিতে পারি না আমি। আমার মাথায় যদি এসব চিন্তা না থাকতো, তাহলে আমার জায়গায় তুমি থাকতে, আর তোমার জায়গায় আমি থাকতাম। বুঝতে পেরেছ? আমি সকল কিছু ভালো নিয়ন্ত্রণ করতে পারি দেখেই আজকে আমি প্রধানমন্ত্রী হয়েছি। বুঝতে পেরেছ? এখন আমি যেটা বলি সেটা শোনো। আমি জানি যে দেশের মানুষ এখন আমাকে ভালোভাবে চেনে না, শুধু জানে একটা ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু ছেলেটা কে, কী তার পরিচয়, এখনও পর্যন্ত মানুষ ভালো করে জানে না। এমনকি আমার ছবি পর্যন্ত কারো কাছে নেই। দুদিন পরে সকল এমপিদের সঙ্গে আমার সংসদে বসতে হবে, আর ওই মিটিংটা শেষ করার পরেই আমি ওই গ্রামে প্রবেশ করব। আমি জানি ওই সংসদের মধ্যে ওই এমপি আলী হাসান নিশ্চয়ই আসবে, কারণ সে আসতে বাধ্য। তার গতিবিধি লক্ষ্য করে আমি পরের দিন ওই গ্রামে যাব। আর শিহাব সাহেব, আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনি আপনার কাজ করতে থাকুন আপনার বাহিনীকে নিয়ে। সাইফুদ্দিন, আপনি কয়েকটা কমান্ডোর আমার কাছে পাঠিয়ে দিন, আর বাকি প্ল্যান আমি তাদেরকে বুঝিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ কথা বলার পরেই তখনই হঠাৎ করে ম্যানেজার আমাকে একটা ফোন হাতে ধরিয়ে দিল। আমি তখন ফোনটা কানে নিয়ে কথা বলতে শুরু করলাম। ওপাশ থেকে তখন আমাকে বলতে লাগলো, স্যার, এইমাত্র এমপি একজনকে ফোন করেছেন। মেয়েটার নাম ছিল সাফা। মেয়েটাকে প্রথম ধর্ষণ করা হয়, তারপর মেয়েটাকে কিডনি আলাদা করা হয়, আর কিডনিগুলো রেখে মেয়েটার বাকি বডি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ঠিক আছে, চিন্তা করিস না, তুই ওখানেই থাক। আমি কয়েকদিন পরেই ওই গ্রামে আসছি, এরপর কি হয় সেটা আমাকে জানাবি। এই বলে আমি কল কেটে দিলাম। আর রনি হলো আমার ইনফরমার, অনেক ভালো একটা ছেলে, আমাকে নিজে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। আমিও তাকে ছোট ভাইয়ের মতোই শ্রদ্ধা করি, সম্মান করি, ওকে আদর করি যতটুকু প্রয়োজন। তারপরে এভাবে মিটিং শেষ করলাম। 2 দিন পরে সংসদে বসলাম। সংসদের মধ্যে ওই আলী হাসান এমপি বসে আছে। আমি বারবার তার দিকে খেয়াল করছি, কিন্তু সে এটা বুঝতে পারল না। সংসদে বিশাল একটা বক্তব্য রাখলো। 5 মিনিটে মনে হয় দুনিয়ার যত খবর রয়েছে সকল খবর তার কাছেই আছে। মানুষ এত তাড়াতাড়ি চেঞ্জ হতে পারে, সত্যিই অবাক করা ঘটনা। মুখে মুখে কত নীতি কথা, কত কিছুই না বলল আমার সামনে। আমি ওর কথাগুলো শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না, কারণ এত সুন্দর সুন্দর কথা বলেছে আমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। তারপর আমার সঙ্গে কথা বলল। আমি সবার সামনে মাস্ক পরেছিলাম, তার জন্য কেউ আমাকে চিনতে পারেনি। আমি শুধুমাত্র কেমন আছে জিজ্ঞাসা করেই সেখান থেকে চলে এসেছিলাম, আর কণ্ঠটাও চেঞ্জ করে কথা বলেছি। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসা আসার পর আমি সব কিছু গুছাতে শুরু করলাম, আর তখন এই সাইফুদ্দিনের কল আসলো। আমি সাইফুদ্দিনের কল রিসিভ করলাম। ওপাশ থেকে সাইফুদ্দিন আমাকে বলতে শুরু করলো, স্যার, আপনার গাড়ি রেডি আছে, আপনি গাড়িতে করে ওই গ্রামে পর্যন্ত যাবেন, আর ওখান থেকে আপনি আপনার মতো করে যাবেন। তবে আপনি যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তাটা তেমন একটা নিরাপদ নয়। যদি কেউ আপনার ব্যাপারে জেনেও যায় তাহলে যেন কোনো ক্ষতি করতে না পারে, তাই আমরা আপনাকে ওই পর্যন্ত পৌঁছে দেব। তারপর আমি আর কোনো কথা বললাম না, কারণ আমি খুব ভালো করেই জানি ওদেরকে কথা বললে ওরা শুনবে না, ওরা আমার পেছনেই থাকবে। তাই আর কোনো কথা বাড়ালাম না। তারপর আমি সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম।
কারণ যেতে বেশ অনেকটা সময় লেগে যাবে। গাড়িটা তার আপন গতিতে চলছে। আমার পেছনে একটা গাড়ি রয়েছে, সেটা হলো কমান্ডোদের। আমি ওদের সঙ্গে একটা প্ল্যান করে রেখেছি, আর ওই প্ল্যান মতো আমরা কাজ করব। গাড়িটা তার আপন গতিতে চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরেই আমি যে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ঘুম ভাঙলো ফজরের সময়। দেখলাম আমরা চলে এসেছি, আর আমি গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পর কমান্ডো রাম আমার কাছে আসলো। আমি তখন তাদেরকে বললাম, তোমরা গ্রামে এমনভাবে থাকবে যেন তোমাদেরকে কেউ সন্দেহ করতে না পারে। তোমরা যে যার মতো ছদ্মবেশ নিয়ে থাকবে, আর আমি তোমাদের সঙ্গে যে প্ল্যান করেছি ওই প্ল্যান মতো কাজ করবে। ওই প্ল্যানের বাইরে কেউ কোনো কাজ করবে না। যদি একবার এমপি এবং তার লোক জানতে পেরে যায় তোমরা কমান্ডো, তোমরা আমার সঙ্গে এসেছো, তাহলে কিন্তু তোমরা এই গ্রাম থেকে কখনো বের হতে পারবে না। এই গ্রামের প্রতিটি কোণা ওরা খুব ভালো করেই চিনে, আমরা কিন্তু চিনি না। তাই খুব সাবধানে আমাদের আগাতে হবে, পা ফেলতে হবে। আশা করি আমরা সব কিছু সাকসেসফুলভাবে করতে পারবো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওই এমপি এবং তার লোকজনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব। ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আমাদের উপর বিশ্বাস রাখেন, ওই এমপির মতো লোক আমাদের কোনো ক্ষতি করবে না। সালমান, আমি খুব ভালো করে জানি তোমরা সকলেই কেমন। তোমরা সেনাবাহিনীর বেস্ট অফিসার, আর তোমরা বেস্ট অফিসার হয়েছো এমনি এমনি না। তোমাদের বুদ্ধিমত্তা এবং তোমাদের শারীরিক পরিশ্রমের কারণেই আজকে এই পর্যন্ত আসতে পেরেছো। জি স্যার। স্যার, ওখানে মনে হয় না আপনার উপর বাইরে থেকে কেউ অ্যাটাক করতে আসবে। যা করার ওই এমপি করবে। কিন্তু স্যার, আমাদেরকে আগে জানতে হবে যে এমপির সঙ্গে কাদের কাদের কানেকশন আছে, আর এই কারণে আমাদের এখানে অনেক দিন থাকতে হতে পারে। কিন্তু স্যার, আপনার থাকা অনেক প্রবলেম হয়ে যাবে। আপনি তো এসব পরিবেশে। চিন্তা করো না, আমি এসব পরিবেশে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবো। আমার মাথায় অন্য একটা প্ল্যান এসেছে, আমি ওই প্ল্যান অনুযায়ী কাজ করব। তোমরা তোমাদের কাজ করো, আর সকলেই তোমাদের জিনিসপত্র খুবই সাবধানে রাখবে, এগুলো যেন কেউ না দেখে। আর একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করবে খুবই সাবধানে। তারপর ওদেরকে আরও কিছু কথা বললাম। ওদেরকে আরও কিছু কথা বলে সব কিছু বুঝিয়ে দিলাম। তারপর আমরা সেই গ্রামে প্রবেশ করলাম আলাদাভাবে। আমি ট্যুরিস্ট হিসাবে প্রবেশ করেছি এই গ্রামকে ঘুরবো বলে। ভোরে আলো ফুটতে শুরু করেছে। আমি গ্রামের আলপথ দিয়ে হেঁটে চলছিলাম, আর হঠাৎ করে একটা মেয়েকে দেখে আমি থমকে গেলাম। কারণ মেয়েটাকে আমি কিছুদিন আগেই বাস স্ট্যান্ডে ছেড়ে এসেছিলাম। মেয়েটা আমাকে এখানে দেখে অবাক হয়ে গেল, আর দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসলো। মেয়েটা আমার কাছে আসার পর বলতে শুরু করলো, আমি আসলে বিশ্বাসই করতে পারছি না যে আমি আপনাকে এখানে দেখতে পাবো। আসলে সেদিন আপনার উপকারটা আমি কখনোই ভুলতে পারবো না। সেদিন যদি আপনি আমাকে এভাবে এগিয়ে না দিতেন তাহলে না জানি কি হয়ে যেত। সেদিন আপনার নাম্বারটা বা কোনো কিছুই আপনার সম্পর্কে জানা হয়নি, আর অবশেষে আপনাকে এখানে পেলাম। সত্যি আমি আপনাকে এখানে দেখে অনেক বেশি খুশি হয়েছি। আরে না, এভাবে বলতে হবে না। সেদিন এটা আমার দায়িত্ব ছিল। একটা মেয়ে বিপদে পড়বে অথচ আমরা এগুলো তাকিয়ে তাকিয়ে দেখব, এটা তো কখনই হতে পারে না। আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি এগুলোই করতাম। এটা তো ছেলেদের একটা দায়িত্ব বলতে পারেন। আমরা যদি তাদেরকে সাহায্য না করি ওরা কীভাবে চলাফেরা করবে? আর এখানে আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এটাই করতো। এটা নিয়ে এত বড় করে দেখার কোনো কিছু নেই, এটা জাস্ট একটা স্বাভাবিক বিষয়। এটা আপনার কাছে স্বাভাবিক হতে পারে, কিন্তু আমার কাছে এটা অসাধারণ একটা কাজ। কারণ অনেকেই চাইবে যে একটা সুযোগ নেওয়ার জন্য একলা একটা মেয়ে পেয়ে, কিন্তু আপনি তার থেকে অনেক আলাদা। তার জন্যই আপনাকে আমার এতটা ভালো লেগেছে। সত্যি আপনি সবার থেকে অন্যরকম একটা মানুষ। আচ্ছা, এখানে রফিক মিয়ার বাড়িটা কোন দিকে সেটা বলতে পারবেন? আসলে আমি ওনার এখানে বেড়াতে এসেছি। উনি আমার সম্পর্কে চাচা হন। আসলে এই গ্রামটাকে নিয়ে আমি সুন্দর একটা ডকুমেন্টারি বানাবো, আর এই কারণে এখানে আমার আশা। কি বললেন? রফিক মিয়ার বাড়ি? রফিক মিয়া তো আমার বাবা। আমার বাবার নামই তো রফিক মিয়া। চলুন আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই। তারপর আমি মারিয়ার সঙ্গে যেতে শুরু করলাম। মারিয়ার সঙ্গে যেতে যেতে কথা বলতে লাগলাম, আর এইভাবেই কথা বলতে বলতে বেশ অনেকটা পথ হাঁটতে হাঁটতে চলে আসলাম তার বাড়িতে। তার বাড়িতে আসার পর রফিক মিয়ার কাছে আসলাম। রফিক মিয়া আমাকে দেখে এগিয়ে আসলেন। এগিয়ে আসার পর বলতে লাগলো,
আরে বাবা, তুমি এসেছো? তোমার জন্য আমি সেই কখন থেকে বসে আছি। চলো চলো, রুমে চলো। অনেক জার্নি করে তারপরে এখানে এসেছো, যা কথা বলার পরে বলবেই। আসলে আপনার বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, আর হঠাৎ করেই দেখতে পেলাম মারিয়াকে। মারিয়াই তো আমাকে এই পর্যন্ত নিয়ে আসলো। বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমাকে একটা ছেলে বাস স্ট্যান্ড পর্যন্ত বাঁচিয়ে বাসে তুলে দিয়েছিল? ওই ছেলেটা আর কেউ না, ওই ছেলেটাই হলো উনি, তোমার ভাতিজা। আচ্ছা বাবা, তুমি তো আমাকে কখনোই বলোনি যে তোমার একটা ভাতিজা রয়েছে, তোমার ভাইয়ের ছেলে। এগুলো তো আর জানতে হবে না। তুই তাড়াতাড়ি করে ওর জন্য খাবার দে, আর ও খাবার খেয়ে একটু ঘুমাবে। সারা রাত জার্নি করে তারপর এসেছি। মারিয়া দৌড়ে খাবার আনতে চলে গেল, আর আমিও ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হওয়ার পরেই আমাকে বারান্দার মাটিতে খাবার খেতে দিল। আমার এখানে খেতে বেশ অনেকটি ভালো লাগছে, কারণ এভাবে খাওয়াটা কখনোই হয়নি। হয়তো যখন ট্রেনিং করেছিলাম তখন মাটিতে বসে খেয়েছিলাম, কিন্তু এভাবে একজন বাতাস করবে আর এভাবে খাবার খাবো কখনো কল্পনাও করিনি। আজকে এভাবে খাবার খেতে বেশ অনেকটি ভালো লাগছে। আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম। আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। রুমে আসার পরে আমি শুয়ে পড়লাম। তখনই আমার কাছে মারিয়া চলে আসলো। মারিয়া আসার পর আমাকে বলতে শুরু করলো, আসলে আমাদের গ্রামে তেমন একটা কারেন্ট থাকে না, কারণ এখানে বড় বড় দুইটা কারখানা রয়েছে, আর এই কারণে সমস্ত বিদ্যুৎ ওখানে খরচ হয়। আমরা শুধুমাত্র রাতে কয়েক ঘন্টা কারেন্ট পাই, আর দিনে তো একদমই কারেন্ট থাকে না। তার জন্যই বাতাস করতে আসলাম। আরে না, বাতাস করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে বাইরে ঘুমানোর কোনো ব্যবস্থা আছে? মানে বাইরে বাতাসের মধ্যে ঘুমালে অনেক ভালো লাগতো। এভাবে কখনো ঘুমায়নি তো, তার জন্য আর কি চেয়েছিলাম। বাইরে ঘুমানোর ব্যবস্থা করা আছে। আসলে বাবা কাজ করার পরে ওখানে এসে ঘুমায়। আপনি ওখানে ঘুমালে আশা করি ভালো লাগবে। গ্রামের অ্যাডভেঞ্চার আপনার আশা করি খারাপ লাগবে না। তারপরে আমি একটা বালিশ নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে আসার পর অজু করে একটা মাচার মধ্যে শুয়ে পড়লাম। তখন মারিয়া চলে গেল। মারিয়া চলে যাওয়ার পর আমি মারিয়ার কথা ভাবতে লাগলাম। মেয়েটাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। মারিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ঘুম ভাঙলো তখন দেখতে পেলাম দুপুর পার হয়ে গেছে। আমি ফোনটা বের করে দেখতে পেলাম দুপুর 2টা বাজে। তারপরে ঘুম থেকে উঠে আমি গোসল করে খাবার খেলাম। খাবার খেতে খেতে মোটামুটি বিকেল হয়ে গেছে। বিকেলবেলা আমি আমার ক্যামেরা নিয়ে বের হলাম, আর তখনই আমাকে পিছন থেকে মারিয়া বলতে লাগলো, বাবা বলল আপনি নাকি গ্রামে অনেক ভিডিও করবেন, ছবি তুলবেন, তা আপনি কি ধরনের ডকুমেন্টারি বানাবেন? বাবা হয়তো বোঝে নাই, কিন্তু আমাকে বলুন, আমি এগুলো সব কিছুই বুঝি। আর আপনি তো গ্রামের কোনো কিছুই জানেন না। চলুন আপনাকে নিয়ে যাই, আমি থাকলে আপনার আর কোনো বিপদ আপদ হবে না। বিপদ আপদ বলতে? আমি কোনো কিছু বুঝতে পারলাম না। তোমার গ্রামের সম্পর্কে অনেক কিছুই শুনেছি। এই গ্রামের মানুষগুলো নাকি বৈচিত্র্যময়, তাহলে আবার এখানে বিপদ আপদ আসবে কোথা থেকে? আর আমি এটাও শুনেছি যে গ্রামে কোনো মেহমান আসলে সবাই মিলে অনেক আপ্যায়ন করে, আর আপ্যায়নের জায়গায় বিপদ আপদের কথা আসছে কেন? এগুলো আপনি এখন বুঝতে পারবেন না, সময় হোক তাহলে আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। এই গ্রামের ব্যাপারে যতটা ভালো শুনেছেন, এই গ্রাম সম্পর্কে এখন জানতে পারলে ততটা এই গ্রামকে ঘৃণা করবেন, আর শেষ পর্যন্ত আপনি লেজ গুটিয়ে এখান থেকে পালাবেন। সকলে এটাই করে, গ্রামে যারা ঘুরতে আসে তারা একদিনও থাকতে পারে না, তারা ভয়ে এখান থেকে চলে যায়। আমি কোনো কিছু বুঝতে পারলাম না আপনার কথাগুলো। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলাটা আমি একদম পছন্দ করি না। যা বলার আমাকে সরাসরি বললে আমি খুশি হব। চলুন আপনাকে যেতে যেতে বলি, আসলে গ্রামের পুরোটার দায়িত্বে রয়েছে আলী হাসান, মানে আমাদের এমপি সাহেব। ওই এমপি সাহেব তার নিজের লোকজন নিয়ে 2টা কলকারখানা এবং ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে ড্রাগস আর অনেক বেআইনি কাজ করে থাকে। আর এগুলো যখন একজন ট্যুরিস্ট জানতে পারে, তখন কি এখানে থাকবেন? কখনোই না। আর এছাড়াও তার আরও অনেক ব্যবসা রয়েছে, মেয়েদেরকে বাজার করা। আসলে আমার বাবা আমাকে ঢাকায় রেখে পড়াশোনা করিয়েছে, গ্রামে একটু জানতে পারি না এই অবস্থা। আসলে আমার বাবা আলী হাসানের সৎ ভাই, আর এই কারণেই আমাকে এখন পর্যন্ত কোনো কিছু করেনি। কখন জানি আমার উপর অ্যাটাক চলে আসে, আমি তার ভাতিজি এটা ভুলে গিয়ে কখন যে আমাকে পাচার করে দেবে আল্লাহই জানে। এতটা মর্মান্তিক ওই আলী হাসান?
অথচ কেউ কোনো কিছু বলার নেই। মানুষগুলো কীভাবে সহ্য করছে? গ্রামের সবাই এক হয়ে যদি প্রতিবাদ করে তাহলেই তো এই আলী হাসান পালিয়ে কোথাও যেতে পারবে, সকালের কাছে মাপ চেয়ে নাকে ক্ষত দিয়ে এখান থেকে চলে যেতে পারবে। যতটা সহজ ভাবছেন ততটা কিন্তু সহজ নয়। এই গ্রামের একটা লোকও নেই তার বিরুদ্ধে কথা বলার, কারণ সকলেই তো নিজের জানের মায়াটা করে, তাই না? আর এছাড়াও তাদের অনেক বড় বাহিনী রয়েছে, ওর সঙ্গে অনেক বড় বড় মাফিয়ারা দেখা করতে আসে প্রতি বৃহস্পতিবার, আর এখানে অনেক বড় মিটিং হয়। ওরা যখন আসে পুরো গ্রামের মানুষগুলোকে জিম্মি করে রাখা হয়। কিন্তু এখানে পার্শ্ববর্তী থানা রয়েছে তো, আর পুলিশরা কি কোনো কিছু বলে না? না মানে পুলিশরা কি তার বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নেয় না? গ্রামের লোক তো পুলিশের কাছে যেতে পারে। গ্রামের লোকের আর কষ্ট করে থানা পর্যন্ত যেতে হয় না, উল্টো পুলিশ আলী হাসানের কাছে চলে এসে চা নাস্তা করে, বুঝতে পেরেছেন? তাই সবাই মুখ বুজে সহ্য করা ছাড়া কোনো উপায় নেই, সবাই মুখ বুজে সহ্য করবে, এটাই নিয়ম হয়ে গেছে এখানকার। একটা মানুষ এতটা খারাপ, অথচ গ্রামের মানুষগুলো খুবই নীরবে সহ্য করে যাচ্ছে। আমি ভেবেছিলাম এই গ্রামের সৌন্দর্য নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো, কিন্তু এখন তো দেখছি উল্টো এগুলো নিয়ে ডকুমেন্টারি বানাতে হবে। তাহলে গ্রামের সকলে আবারও নতুন করে বাঁচতে শিখবে, দেশের মানুষ জানতে পারবে যে এরকম একটা মানুষের এরকম কাজ। আপনি গ্রামের সৌন্দর্য নিয়ে ডকুমেন্টারি বানাতে এসেছেন, ওইটাই করেন। এগুলো নিয়ে ডকুমেন্টারি বানালে আপনার খবর হয়ে যাবে, আর ওরা যদি জানতে পারে এটা আপনি তাদের বিরুদ্ধে রিপোর্ট করেছেন, তাদের সকল কাজ ভিডিও করে মানুষের সামনে আনবেন। যদি জানতে পারে আপনি সাংবাদিক, তাহলে কিন্তু আপনাকে মেরে ফেলতে পারে। আপনাকে মেরে ফেলতে ওদের 2 সেকেন্ড সময় লাগবে না, ওরা চিন্তাও করে দেখবে না যে আপনি কে। যতই হোক, আমি এগুলো মানুষের সামনে নিয়ে আসবো। আপনি প্লিজ আমাকে সাহায্য করবেন, কথা দেন। আমি বলেছিলাম আমার কারণে আপনাদের কোনো বিপদ হবে না। বিপদ হওয়ার আগেই না হয় আমি এখান থেকে চলে যাব। আপনি কি চান না দেশের মানুষগুলো এগুলো থেকে রক্ষা পাক, গ্রামের মানুষগুলো আবারও আগের মতো করে বাঁচতে শিখুক? এটা আমি খুব করে চাই, কিন্তু এগুলো করার জন্য অনেক ক্ষমতার প্রয়োজন, যেটা আপনার বা আমার কারোরই নেই। আর ওরা অনেক বেশি বিপজ্জনক, তাই তাদেরকে ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর আপনি এগুলো করতে চাবেন না। আপনি আমার উপকার করেছেন, আমার জীবন বাঁচিয়েছেন, তার জন্য আমি আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছি। এগুলো থেকে যত দূরে থাকা যাবে ততই আপনার জন্য ভালো। আমাকে নিয়ে অযথা আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু আমাকে তথ্যগুলো দিয়ে সাহায্য করবেন, আর কোনো কিছু লাগবে না আপনার। আমার কারণে আপনাদের পরিবারে কোনো বিপদ আপদ হবে না, এটা আপনি আমার উপর বিশ্বাস রাখেন। এখন চলুন যাওয়া যাক। আচ্ছা, ওই কলকারখানার কাছে আমাকে নিয়ে যাওয়া যাবে? মানে ওই কলকারখানাগুলো কিসের সেটা আমি জানবো, এর ভিতর কী ধরনের প্রোডাক্ট তৈরি করে। ওখান পর্যন্ত যাওয়া যাবে না, ওখান পর্যন্ত গেলে তাদের লোকেরা আপনাকে ধরে নিয়ে যাবে এমপির কাছে। এমনকি এমপির কাছে গেলে আপনাকে মেরেও ফেলতে পারে। এটার হয়তো কাছাকাছি যেতে পারবো না, মানে দূর থেকে কলকারখানাগুলো দেখতে পারবেন, এটা সাহায্য করতে পারি আমি, এর থেকে বেশি কিছু করতে পারবো না। আমি তারপরে মারিয়ার সঙ্গে ওই কলকারখানার কাছে যেতে শুরু করলাম। কলকারখানার কাছে যাওয়ার পরে তখন আমি আমার ক্যামেরা দিয়ে জুম করে ভালো করে ভিডিও করতে শুরু করলাম, কারণ এগুলো আমাকে ভালো করে দেখতে হবে। তারপর আমি আমার ব্যাগ থেকে ড্রোন বের করলাম। আমি ড্রোন বের করার পরে সকল কিছুর ভিডিও করলাম। ভিডিও করে আমি এগুলো সালমানের কাছে পাঠিয়ে দিলাম। সালমানের কাছে পাঠিয়ে দেওয়ার পর সালমান তখন কৃষক সেজে জমিতে কাজ করছিল, আর তখনই দেখতে পেল তার মোবাইলে একটা ভিডিও এসেছে। ভিডিওটা ওপেন করার পর দেখতে পেল আমি পাঠিয়েছি, আর সালমান তখন বাকিদেরকে বলতে শুরু করলো, স্যার আমাদেরকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছেন, এখন আমাদের কাজ হলো রাতের বেলা ওখানে যাওয়া, আর ওর লোকগুলো কোথায় যায়, কার সঙ্গে কথা বলে, কাদের সঙ্গে চলাফেরা করে, সকল কিছু আমাদেরকে জানতে হবে। আমরা সরাসরি দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করব, কারণ ওইদিকে লোকজন কম দেখা যাচ্ছে। আর স্যার আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছে যেন আমরা দক্ষিণ দিকে প্রবেশ করি, আর দক্ষিণ দিকের ভিডিওটা সবচেয়ে বেশি করা হয়েছে। তার মানে স্যার আমাকে এটাই সিগন্যাল দিয়েছে। জি স্যার, মনে হচ্ছে স্যার আমাদেরকে এটাই সিগন্যাল দিয়েছে। তবে আমরা দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করলে ওদের কয়েকজনকে ধরতে পারবো,
আর ওদেরকে কি উপরে পাঠিয়ে দেবো নাকি অজ্ঞান করে দেবো? যদি অজ্ঞান করে তারপর আমরা কারখানার ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু আমাদেরই প্রবলেম হবে, কারণ জ্ঞান ফিরে আসতে হলে হয়তো এমপির কাছে খবর যাবে আর এমপি সকল কিছু খুঁজে নিতে শুরু করবে। তার চেয়ে ভালো ওদেরকে তুলে নিয়ে আসতে হবে, তারপরে সোজা মেরে ফেলে এমন জায়গায় রাখতে হবে যেন এমপি এবং তার লোক কোনোভাবেই কোনো দিনই ওদের খোঁজ না পায়। এমনভাবে বোঝাতে হবে যে ওরা সব কিছু নিয়ে পালিয়ে গেছে আর এমপির সঙ্গে বেইমানি করেছে, আর এটাই আমরা পিছন থেকে বোঝাবো। জি স্যার, আমি বুঝতে পেরে গেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমরা দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করব, আমি আমার টিম নিয়ে প্রবেশ করব। এখন কাজ করতে থাকো, কারণ আমাকে যদি এভাবে কথা বলে দেখে তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, সন্দেহ করতে পারে, আর একবার যদি সন্দেহের তালিকায় পড়ে যাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের সকল কাজ মাটি হয়ে যাবে। এদিকে আমি ভিডিও করছিলাম আর তখন দেখলাম মারিয়া আমার পাশ থেকে কোথায় যেন চলে গেল। আমি পিছন ফিরে দেখতে পেলাম মারিয়া পেয়ারা গাছে উঠেছে আর পেয়ারা পাড়ছে। আমি এগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। মারিয়া তখন আমাকে গাছ থেকে বলতে শুরু করলো, এভাবে আমাকে দেখার কি আছে? আমি ঢাকায় পড়াশোনা করেছি বলে, ঢাকায় থেকেছি বলে আমি গ্রামের সব কিছু ভুলে যাব এটা ভেবেছেন? কখনোই না। আমি গ্রামের মেয়ে, আমি সব কিছুই পারি, আর গাছে উঠতে পারি। পেয়ারা খাবেন? আর এটা কার গাছ? তুমি যে অন্য মানুষের গাছে উঠেছো, যদি অন্য মানুষ এসে তোমাকে দৌড়ানো দেয় বা বোকা দেয় তখন কি করবে? অন্যের গাছে ওঠা একদম ভালো নয়। চিন্তা নেই, এটা আমার বাবার গাছ, আর এই জায়গাটা সবটাই আমাদের গাছে আমরা যখন তখন উঠব। এটা সম্পূর্ণ আমাদের বিষয়, আপনার এত জ্ঞান দিতে হবে না। আপনি আপনার কাজ করুন। একবার যদি ড্রোন ওরা দেখতে পারে তাহলে কিন্তু। এত ভয় দেখানোর কি আছে? সবসময় এত ভয় না দেখিয়ে একটু মোটিভেশন দিলেও তো পারেন। মানে সবসময় আগে ভয় দেখাবে, এটা কিন্তু ঠিক না, বুঝতে পেরেছেন? আমি আপনাকে কখনোই ভয় দেখাইনি। আপনাকে যেটা বলেছি সেটাই সত্যি কথা। আর আপনি খাবেন নাকি এটা বলেন। আপনার এইসব কথা আপনার কাছে রাখেন। তারপর আমাকে মারিয়া গাছ থেকে পেয়ারা দিল আর আমি খেতে শুরু করলাম। তখন এই এমপির একটা লোক আমার কাছে আসলো। আমার কাছে আসার পর জিজ্ঞাসা করতে শুরু করলো, কি ব্যাপার, কে তুই? এই গ্রামে তো কখনো আগে দেখিনি। কিরে মাফিয়া, এই ছেলেটা কে? আর তোর সঙ্গে কি করছে সত্যি করে বল, না হলে কিন্তু আমি আমার বসের কাছে গিয়ে বললাম। এত সবসময় বসের নাম করিস কেন? শোন, আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করেছি আর এই গ্রামে এসেছি বেড়ানোর জন্য। এই গ্রামের সৌন্দর্য ঐতিহ্য নিয়ে একটা ডকুমেন্টারি বানাবে আর ঘুরবে। কিছুদিন থেকেই চলে যাবে। এখন যা এখান থেকে। ও আচ্ছা, শোন, গ্রামে কেউ অপরিচিত ব্যক্তি প্রবেশ করলে আমাকে জানাবে, কারণ কিছু লোক গ্রামে আসতে পারে, আমরা খবর পেয়েছি। এখন যা তো। আর গ্রামে কি আসবে না আসবে এগুলো আমি কি দেখি সারাক্ষণ? তুই আমাকে বলছিস কেন? তোদের কি চোখ নেই? তোরা চোখ দিয়ে দেখতে থাক কে আসলো আর কি গেল। এই কথা বলার পরে ছেলেটা চলে গেল। ছেলেটা চলে যাওয়ার পর আমিও সেখান থেকে চলে আসলাম। এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যার সময় আমি রফিক মিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। রফিক মিয়াকে আমি বলতে লাগলাম, চাচা, আপনিও তো রিস্ক নিয়ে আমাদেরকে সাহায্য করছেন, এটা সত্যি আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনার জায়গায় অন্য কেউ হলে সাহায্য করা তো দূরে থাক, আমাদেরকে এই গ্রামে প্রবেশ করাটাই অনেক বড় টাফ হয়ে যেত। আপনি আপনার নিজের কথা না ভেবে আমাদেরকে সাহায্য করেছেন। আমি জানি বাবা, আমি এটাও জানি যে তোমাদের সাহায্য করছি, আর এটা যদি এমপি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবেই। তবে আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি না। গ্রামের কতগুলো মেয়েকে যে নির্দয়ভাবে তুলে নিয়ে গেছে আর এখনও যে তুলে নিয়ে যাচ্ছে, এইগুলো চোখে দেখলে আর সহ্য হয় না। যখন শুনলাম তোমরা এই গ্রামে আসছো তখন অনেক খুশি হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে এবার বুঝি এমপির সকল কিছু শেষ হবে, আর কোনো মেয়েকে তার সব কিছু হারাতে হবে না। চাচা, আপনি তো অসাধারণ একজন মানুষ। আসলে সেলিব্রিটি তো আপনারাই তো আমাদের দেশের সম্পদ। আপনারা আছেন বলেই এখন পর্যন্ত দেশটা ভালো মতো চলতে পারছে। সকলে যদি এরকম এমপির মতো খারাপ হয়ে যেত
তাহলে দেশ কখনো আগাতে পারতো না। আপনাদের মতো কিছু মানুষের জন্যই আজকে ভালোভাবে মানুষগুলো বাঁচতে পারছে। একজন ভালো মানুষের কারণে আরও অনেকগুলো মানুষ ভালো থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি। তোমাকে একটা ঘটনা বলি। তখন আমার মেয়ে খুব ছোট। তোমার চাচিকে ওরা তুলে নিয়ে যায়, আর ওরা তুলে নিয়ে যাওয়ার পরে আমার চোখের সামনে তোমার চাচিকে ধর্ষণ করে ওই এমপি, মানে তোমার সৎ ভাই। তোমার চাচি ছিল অনেক সুন্দরী, তোমার মেয়ের মতোই সুন্দর ছিল। আমার মেয়ে মারিয়ার চেহারা পেয়েছে তার মায়ের, আর এমপি তোমার চাচিকে ধর্ষণ করার পরে ওর কিডনি আলাদা করে পাঠিয়ে দেয়, লাশটাকে নদীতে ভাসিয়ে দেয়। আর সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওর কোনো কিছু করব, কিন্তু ওর ভয়ের কারণে আমি আমার মেয়েকে এতদিন ঢাকায় রেখেছিলাম। কোন দিন জানি আমার মেয়ের উপরে আটা গাছে। চাচা, আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যিই অনেক বেশি খারাপ হয়েছে। তবে আপনি বিশ্বাস করুন, আমি ওদেরকে ছাড়বো না। আমি যে পর্যন্ত আছি ওই এমপির সকল কিছু শেষ করে দেব, আর ওর পিছনে যারা আছে সকলকে টেনে এনে ওদেরকে আমি শাস্তি দেব। আমি জানি বাবা, তুমি এইগুলো পারবে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আর আমি এটাও জানি যে অন্তত পক্ষে আমার মেয়ের উপর কোনো আঁচড় একটা আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি আছো। এরপর আর কোনো কথা বললাম না, কারণ এই কথা বলার পরে আমার আর কোনো কথা থাকতে পারে না। আমি যে মারিয়ার উপরে একটু একটু করে দুর্বল হচ্ছি, এটা হয়তো রফিক মিয়া খুবই ভালো করে বুঝতে পেরেছি, আর হয়তো এই কারণেই আমাকে এই কথাটা বলেছেন। তারপর চাচার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। তখন আমার মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা বেজে ওঠার পরেই আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পরেই ওপাশ থেকে আমাকে সালমান বলতে শুরু করলো, স্যার, আমরা ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করেছি। স্যার, ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে পুরো মাথা নষ্ট হয়ে গেছে। ফ্যাক্টরিতে প্রায় 10টা মেয়েকে আটকে রাখা হয়েছে এবং 2টা মেয়েকে নিয়ে আলাদা করে কিডনিগুলো কাচের বক্সে রাখা হয়েছে। আমি যতটুকু খবর পেয়েছি, এই কিডনিগুলো 2 ঘন্টার মধ্যে ট্রান্সফার করা হবে, আর এগুলো কোথায় নিয়ে যাবে সেটা বলতে পারলাম না। এখন এই মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। মেয়েগুলো যেখানে আছে, যে অবস্থায় আছে সেভাবেই থাক। আর যেগুলো তোমরা উলটপালট করেছো, আগে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় রেখে আসো। স্যার, মেয়েগুলোকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছে। মেয়েগুলোর অনেক কষ্ট হচ্ছে স্যার। মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসতে হবে স্যার। সালমান, আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। এখন মেয়েগুলোকে উদ্ধার করা যাবে না। মেয়েগুলোকে উদ্ধার করতে গেলে এমপি সতর্ক হয়ে যাবে। ও এখান থেকে পালিয়ে যেতে পারে, তুমি বুঝতে পারছো? সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। ঠিক আছে স্যার, আমি জিনিসগুলো আগের অবস্থায় রেখে ফিরে আসছি। আর 2টা লোককে মেরে ফেলেছি, ওই 2টাকে আমরা সাথে করে নিয়ে আসছি। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে তখনই মারিয়া চলে আসলো। মারিয়া আসার পর তখন আমাকে বলতে লাগলো, চলুন রাতে খাবার খাবেন, বাবা আপনার জন্য অপেক্ষা করছেন খাবার খাওয়ার জন্য। আমি বুঝতেই পারলাম না বাবা আপনার পরিচয় দিতে চাচ্ছে না কেন। সময় হলে আপনি নিজেই আমার পরিচয় জানতে পারবেন। এখন আপাতত আমাকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলুন। তারপর খাবার খাওয়ার জন্য চলে আসলাম। খাবার খেয়ে আমি রুমে শুয়েছিলাম। তখনই মারিয়া আমাকে এসে বলতে শুরু করলো, বাইরে সুন্দর চাঁদ উঠেছে, চলুন বাইরে গিয়ে দুজনে মিলে গল্প করি, সময়টা খুব ভালো কাটবে। সরি, আসলে এখন আমি যেতে পারবো না। আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না। আমার সঙ্গে না হয় পরে একটা সময় গল্প করা যাবে। মারিয়া কিছুটা মন খারাপ করে চলে গেল, কিন্তু এখন আমার যাওয়া যাবে না, কারণ আমার সময় মতো ঘুম না হলে আমি কাজ করতে পারবো না। এভাবে মারিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরেই ম্যানেজার সাহেবের কল। ম্যানেজার সাহেব আমাকে কল দিয়ে বলতে শুরু করলো, স্যার, আপনাকে ব্যাংকক যেতে হবে। ব্যাংককে আপনার রাষ্ট্রীয় কাজের জন্য যাওয়া লাগবে। ওখানে আপনার সাথে কেউ একজন দেখা করবে, সেটা হয়তো আপনি জানেন। এখন এই অবস্থায় আমি কি করে ব্যাংকক যাব? কোনো কিছু বুঝতে পারছি না। তারপর আবার না গেলেও সমস্যা হবে। তুমি এক কাজ করো, তুমি ওখানে ফোন দিয়ে বলো বাংলাদেশে আসার জন্য। আমার এখন এখান থেকে যাওয়া সম্ভব না। আমি না হয় ঢাকায় গিয়ে ওর সঙ্গে দেখা করব, বলবে আমি বলছি। ওকে স্যার, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার, রাখছি।
স্যার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি সকল কিছু পাঠিয়ে দেব। আমার এখন কোনো কিছুর প্রয়োজন নেই, আর খুবই সাবধানে থাকবেন। তোমার কোনো ক্ষতি হলে কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যাবে। নিজেকে সেফ রাখবি। আমি কল কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি সারাটা দিন মারিয়ার সঙ্গে কাটালাম। মারিয়ার সঙ্গে দুষ্টুমি ঘোরাফেরা করতে করতে বেশ সারাটা দিন খুব ভালোই কেটে গেল। রাতের বেলা আমি বের হলাম। রাতের বেলা আমি সালমানের সঙ্গে দেখা করলাম। সালমান তখন আমাকে বলতে লাগলো, স্যার আজকে বিদেশি মাফিয়ারা এমপির প্রসঙ্গে দেখা করতে আসবে, হয়তো ওই 10টা মেয়েকে ওদের সঙ্গে নিয়ে যাবে। স্যার আজকে কোনো কিছু করতে হবে, না হলে ওই মেয়েগুলোকে ওরা নিয়ে চলে যাবে। হ্যাঁ সেটা আমি খুব ভালো করে জানি, আর আজকে রাতেই ওদেরকে অ্যাটাক করব। তবে অ্যাটাক করতে হবে অন্যভাবে। প্রতিবারের মতো অ্যাটাক করলে ওরা সব কিছু বুঝে ফেলবে। রকি, তুমি তোমার টিম নিয়ে এই গ্রামের বাইরে চলে যাবে, যে পথ দিয়ে ওই মাফিয়ারা গাড়িতে করে মেয়েগুলোকে নিয়ে যাবে। জঙ্গলে কাছাকাছি যেতেই ওদেরকে চারিদিক থেকে অ্যাটাক করবে, আর ওখান থেকে মেয়েগুলোকে উদ্ধার করবে। সালমান, তুমি ওদের উপর নজর রাখবে। ওদের এমপির কোনো লোকজন যেন গাড়ি নিয়ে ওদের পেছনে আসে কিনা এগিয়ে দেওয়ার জন্য, বা গ্রাম থেকে বের হয় কিনা। জি স্যার, কিন্তু স্যার ওদের মধ্যে কি কথা হবে সেটা তো আমরা কোনোভাবেই জানতে পারবো না। আমি আর ওখানে প্রবেশ করাও সম্ভব না। এখন যে কোনোভাবে তো ওদের এখানে প্রবেশ করতে হবে। সেটা কোনো চিন্তা করতে হবে না। আমি ওয়েটার হিসাবে সেখানে প্রবেশ করব, কাজের লোক হয়ে। আর এরকম ব্যবস্থা আমার হয়ে গেছে। তোমাদেরকে যেভাবে করতে বলেছি তোমরা সেভাবেই কাজ করবে, একটুও যেন ভুল না হয়। আর একটু ভুল হলেই কিন্তু সমস্ত কিছু প্ল্যান বাতিল হয়ে যাবে। স্যার আপনি আমাদের উপর বিশ্বাস রাখেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওদেরকে আটকে রাখার। আর রকি তার টিম নিয়ে ওই মেয়েগুলোকে উদ্ধার করবে। স্যার আপনি চিন্তা করবেন না, আমি ওই মেয়েগুলোকে উদ্ধার করে তাদের বাড়িতে পৌঁছে দেব, আর মেয়েগুলোর কোনো ক্ষতি হবে না। স্যার ওই মাফিয়াগুলোকে অ্যারেস্ট করব নাকি ওদেরকে ছেড়ে দেব? ওদেরকে অ্যারেস্ট করা তো দূরে থাক, ওদেরকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। সামনে যে কয়টা পড়বে সেই কয়টাকেই মেরে ফেলবে। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এত এত পাপ করেছে, ওদের বেঁচে থাকার কোনো অর্থই হয় না। ওদেরকে যেভাবে বললাম ওরা ঠিক সেভাবেই করলো। আর আমি এদিকে সরাসরি চলে আসলাম কাজের লোক হিসাবে এমপির বাসার ভিতরে। এমপির বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর এমনিতেই অনেক সুন্দর সালাই অবৈধ টাকায় অনেক বিশাল বড় বাড়ি বানিয়েছে। আমি কাজের লোক হিসাবে প্রবেশ করলাম। তখন দেখতে পেলাম একটা রুমের মধ্যে সকলে কথা বলছিল, আর আমি ওদের জন্য ড্রিঙ্কস আরও প্রয়োজনীয় ওদের যা যা লাগে সব কিছু নিয়ে প্রবেশ করলাম। তখন এমপি সাহেব আমাকে দেখে বলতে লাগলো, তুই কি তাহলে সেই নতুন কাজের লোক? মেহেদি তোর কথাই বলেছিল। ঠিক আছে, এগুলো রেখে চলে যা। আর হ্যাঁ, আপনি যেন কি বলেছিলেন? বললাম মেয়ে এগুলো দেখতে সুন্দর হলে কিন্তু নিয়ে যাবা, না হলে নিয়ে যাবা না, রেখে যাবা। কারণ আগেরবার তুমি আমাকে 2টা কালো মেয়ে দিয়েছিলে, আর এসব কালো মেয়ে বাজারে চলতে চায় না। বাজারে গ্রামের মেয়ের চাহিদা অনেক খুবই, কিন্তু এত কালো মেয়েও কেউ পছন্দ করে না, সবাই সুন্দর মেয়ে চায়। আপনি যে কি বলেন? কালো মেয়ের যেটা আছে, অনেক সুন্দর মেয়ের তো সেটা আছে। আর সবসময় সুন্দর হবে এমন তো কোনো কথা নেই। গ্রামে তো মেয়ে থাকতে হবে, তাই না? ঠিক আছে, সেটা না হয় বুঝতে পারলাম। ঠিক আছে, তুমি তোমার ওই মেয়েগুলোকে সামনে নিয়ে আসো আমি এখানে মেয়েগুলোকে দেখে দেখে নিয়ে যাব। কোনো সমস্যা নেই, আমি সবাইকে আপনার সামনে নিয়ে আসছি। আপনার যেটাকে পছন্দ হয় আপনি সেটাকে নিয়ে যান, কোনো সমস্যা নেই। আর টাকাটা কিন্তু আমার ক্যাশ লাগবে। আর পরবর্তী সময়ের বিনিময়ে আপনি আমাকে অস্ট্রেলিয়া চালান কবে পাঠাবেন সেটা বলেন, আর তার সঙ্গে আমি 1 মণ গাঁজা পাঠিয়ে দেব। সত্যি বলতে এমপি সাহেব, আমি পুরো অবাক হয়ে যাচ্ছি যে আপনি এরকম একটা গ্রামের মধ্যে আপনি ওপেনলি সব কিছু করছেন, আর অথচ আপনাকে বলার মতো কেউ নেই। কেউ বলতে আসলে আপনি তাকে মেরে ফেলছেন। এমনকি পুলিশ প্রশাসন আপনার কোনো কিছু করতে পারছে না। আপনি নিজেই পারবেন পুরো বাংলাদেশে ব্যবসা করতে, আর কেউ পারবে না, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ ঠিক যে আমার উপর কেউ কথা বলার সাহস পায় না। আর গ্রামের মানুষগুলো জিম্মি করে আমি এগুলো তৈরি করেছি। জানি না এগুলো কতদিন তৈরি করতে পারবো। যখন দেখবো যে অবস্থা ভালো না, তখন সব কিছু নিয়ে দুবাই চলে যাব, আর ওখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করব। আর আমি চাই পুরো বাংলাদেশটাকে আমার হাতের মুঠে আনতে, আর খুব তাড়াতাড়ি এটা হবে।
তারপর আমি এগুলো আড়াল থেকে শুনতে লাগলাম। আমি এগুলো শুনে কি বলবো আসলে বুঝতে পারছিলাম না। এই এমপিকে ইচ্ছে করছে এখন গুলি করে মেরে দেওয়ার জন্য, কিন্তু এখন এগুলো করা যাবে না। এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তারপর আমি আবারও শুনতে লাগলাম। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে মেয়েগুলোকে নিয়ে আসো, আমি এগুলো নিয়ে রওনা দেব। আর বেশি দেরি করা যাবে না, কারণ আমাদেরকে আজকে রাতে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। না হলে পরে কোনো বিপদ, যদি বিপদ চলে আসে সেটা কোনো ঠিক নেই, কারণ দেশের পরিস্থিতি তেমন ভালো নেই। দেশে নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছে, জানি না ওই প্রধানমন্ত্রী কেমন। যদি একবার আমাদের কোনো কিছু করে দেয় তাহলে কিন্তু আমরা পথে বসে যাব। আরে আমি তোমার সঙ্গে আসি, যখন তোমার কোনো কিছু হবে না আর আমার ছেলেরা না হয়, তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? আর এই মেহেদি, মেয়েগুলোকে তাড়াতাড়ি করে সামনে নিয়ে আয়, এক এক করে। তারপর এক এক করে মেয়েগুলোকে তাদের সামনে নিয়ে আসলো। আর ওদের মধ্যে থেকে ডন এবং তার সাথে যারা ছিল সকলেই 2টা মেয়েকে বাদ দিয়ে বাকি 8টা মেয়েকে পছন্দ করলো। আর পছন্দ হওয়ার পর মেয়েগুলোকে গাড়িতে তুলে ফেললো। গাড়িতে তোলার পর এদিকে তখন ডন এমপিকে আবারও বলতে শুরু করলো। শোনো, আমি এই 8টা মেয়েকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি, আর যে 2টা মেয়েকে আমি বাদ দিলাম সেই 2টা মেয়েগুলোর প্রয়োজন নেই। এই 2টা মেয়েকে আপনি ভোগ করে কিডনিগুলোর সাথে করে নিয়ে যাব। আরে কোনো সমস্যা নেই, আপনি যখন বলেছেন তখন কি আমি আর না করতে পারি? মেহেদি, ওনাকে একটা রুমে দিয়ে আয়। এ কথা বলার পর ডন তখন সেখান থেকে উঠে গিয়ে একটা মেয়েকে নিয়ে একটা রুমের ভিতরে যায়। রুমের ভিতরে যাওয়ার পর তখন তার উপর ঝাঁপিয়ে পড়তে থাকে, কিন্তু সেই রুমের ভিতরে আমি ছিলাম। আমি রুমের ভিতরে থাকা অবস্থায় খাটের নিচ থেকে বের হয়ে তার গলা টিপে ধরলাম, মুখ চেপে ধরলাম যেন কোনো চিৎকার করতে না পারে। তারপর আমি তাকে বলতে শুরু করলাম, মগের মুলুক পেয়েছিস নাকি? যেভাবে ইচ্ছা সেভাবেই তোর মতো করেই মেয়েদেরকে ব্যবহার করবি আমাদের বাংলাদেশে এসে? আমাদের বাংলাদেশের মেয়েগুলোকে এভাবে তুলে নিয়ে যাবি এত সহজে? আমি বেঁচে থাকতে তো এটা কখনোই হতে দিব না। তুই জানিস না আমি তোকে কি করতে পারি। তুই কিন্তু ভুল করছিস, আমি যে কত বড় একজন লোক সেটা তোর কোনো ধারণা নেই। আমি যদি একটা ফোন করি তাহলে তোর মতো ছেলেকে 1 সেকেন্ডে মেরে ফেলতে সময় লাগবে না। তোর মতো ছেলের আমার পেছনে পড়ে থাকে শুধুমাত্র আমার সঙ্গে কাজ করার জন্য। বর্তমানে আমি যে অবস্থায় আছি এই অবস্থায় অন্ততপক্ষে তোর হয়ে কাজ করতে হবে না, বুঝতে পারছিস? আর আমার অবস্থান তুই জানতে পারলে অটোমেটিক তুই আমার পায়ে ধরা শুরু করবি। তোর মৃত্যুর আগে আগে আমি আমার অবস্থানে কথা বলবো, আমি কে, আমি কি করি। দেখ, আমার কোনো ক্ষতি করবি না, তোকে আমি অনেক কাজ দিব আর তুই অনেক টাকা পয়সা দিব, যেটা তুই সারা জীবন খেয়েও শেষ করতে পারবি না। দুবাইয়ের মতো জায়গায় তুই থাকতে পারবি, খেতে পারবি সারা জীবন। দুবাই কি তোর বাপের যে তুই আমাকে এভাবে দিবি? দুবাই তোকে দিতে হবে না, দুবাই আমি তোকে দিব। আর বল তোর বাকিদেরকে আমি কোথায় পাবো? সত্যি করে বল, না হলে কিন্তু এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। বলছি প্লিজ আমাকে মারিস না, আমি বাঁচতে চাই। আমার সাথে যারা আছে সকলে এই জায়গায় আছে। ওরা এমপির আরেকটা গোডাউন থেকে কিডনি সংগ্রহ করছে, আর ওই কিডনিগুলো আমরা একই সঙ্গে করে বাংলাদেশ থেকে চলে যাব। নতুন প্রধানমন্ত্রীর নাম শুনেছিস? আমি হলাম সেই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। বাইরের লোকেদের মধ্যে তুই একমাত্র প্রথম যে আমাকে দেখতে পারলি। এই যে দেখ। এই কথাটা শোনার পরে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করলো। তারপর আমি আর সহ্য করতে পারলাম না, আমি তাকে গলা টিপে মেরে ফেললাম। মেরে ফেলার পর আমি লাশটাকে খুবই গোপনে সেখান থেকে বের করলাম যেন এমপি বুঝতে না পারে। এমপি এদিকে অনেকক্ষণ সময় পর ডনের খোঁজ শুরু করতে লাগলো। তখন মেহেদি বলতে শুরু করলো, বুঝতে পারলাম না বস, ডন কোথায় গিয়েছে? একটু আগেই তো রুমের ভেতর গিয়েছে, কিন্তু রুম থেকে বের হতে তো এখন পর্যন্ত দেখলাম না, হয়তো কোথাও চলে গেছে। সেটা কি করে হবে মেহেদি? লোকজনের এত কাজ করে দিস আর অথচ তোর এখন পর্যন্ত প্রমোশন হতে পারলো না, এটাই আমার কাছে আফসোস মনে হচ্ছে। এমপির সাথে থাকলে কি হবে তোর? কে তুই? তোকে তো চিনতে পারলাম না। আর হ্যাঁ, তোকে তো দেখছি মাফিয়ার সঙ্গে। তার মানে তুই আমাদের গ্রামের প্রবেশ করেছিস?
আমি বসকে গিয়ে এক্ষুনি বলে দিচ্ছি। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, না হলে এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। ডনকে আমি মেরে ফেলেছি, দেখবি ডনের লাশ ওই যে নিয়ে যাচ্ছে আমার লোকেরা। এই কথা বলার পরেই মেহেদি তখন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি পিছন থেকে তাকে ধরে ফেললাম। পেছন থেকে ধরার পরে ইচ্ছে মতো থাপ্পড় দিতে শুরু করলাম। অনেকক্ষণ থাপ্পড় মারার পর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। তারপর মেহেদি আমার কাছে মাপ চাইতে শুরু করলো। আমি তাকে বলতে লাগলাম, মেহেদি সত্যি করে বল, এমপির আরেকটা গোডাউন কোথায় আছে যেখানে কিডনিগুলো রাখা হয়? এটা তো শুধুমাত্র এমনি গোডাউন রেখেছে, কিন্তু আসল গোডাউন কোন জায়গায় সেটা বল। আসল গোডাউন কোন জায়গায় সেটা আমি জানি না, আর জানলেও আমি তোকে বলবো না। তুই কে যে তোকে আমার বলতে হবে? আমাকেই তো সব কিছু বলতে হবে। আমাকে না বলতে পারলে তো তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমার পরিচয় জানতে চাস? দেখ আমার পরিচয়, আমি প্রাইম মিনিস্টার শাহরিয়ার রহমান। আমার পরিচয় জানার পর তখন আমার দিকে কতক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তারপরে কিছুক্ষণ চুপ থাকার পরে আমাকে মেহেদি বলতে শুরু করলো, আমি সব কিছু বলে দিচ্ছি। এমপি সাহেবের আরেকটা গোডাউন হলো এই জায়গায়, আর ওইখানে ডনের সাথে লোকজন যারা ছিল সকলেই ওই গোডাউনে আছে। ওরা কিডনি নেওয়ার জন্য প্রস্তুত করেছে, আর কিছুক্ষণের মধ্যেই ওদের গাড়ি এয়ারপোর্টের দিকে রওনা হবে। তারপর আমি মেহেদিকে মেরে ফেললাম। আর মেহেদিকে মেরে ফেলার পর তখন আমি সেখান থেকে সোজা বের হয়ে আসলাম। এমপিকে আর খুঁজে পেলাম না, না হলে এমপিকে সরাসরি অ্যারেস্ট করতাম। আমি তাড়াতাড়ি করে সালমান এবং আমার বাকি কমান্ডোর নিয়ে ওই গোডাউনে চলে আসলাম। ওই গোডাউনের চারপাশে ঘিরে ধরে বসে আছে সবাই। আমি আর সালমান ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে দেখতে পেলাম সে লোকগুলো ড্রিঙ্কস করাই নেশায় ব্যস্ত, নেশায় নাক পর্যন্ত ডুবে আছে। আমি এই সুযোগে গুলি করতে শুরু করলাম। তারপরে ওরা কোনো প্রস্তুত ছিল না, আর সেই কারণেই সবাই ওখানে মারা যায়। সকলে মারা যাওয়ার পর তার গোডাউনটা পুড়িয়ে ফেললাম। কিডনিগুলো সরকারিভাবে উদ্ধার করা হলো। এভাবেই বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আমি সব কিছু কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরেই রাত তখন 12টা বেজে গেছে। আমি বাড়িতে প্রবেশ করতে দেখতে পেলাম মারিয়া এখনও পর্যন্ত জেগে আছে। আমি যাওয়ার পর মারিয়া আমার কাছে আসলো। মারিয়া আমার কাছে আসার পর বলতে শুরু করলো, আপনাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আপনি এরকম কিছু করবেন সেটা আমি সত্যিই কল্পনা করিনি। আপনাকে আমার ভালো লাগতে শুরু করেছিল, কিন্তু আপনি যেসব কাজ করেন এর জন্য আপনাকে কখনোই ভালোবাসা যায় না। আমি ভুল করেছি আপনাকে আমার এখানে জায়গা দিয়ে। শেষ পর্যন্ত আমি একটা মাফিয়াকে জায়গা দিলাম। দেখো মারিয়া, তুমি এখনও আমাকে ভুল বুঝতেছ। আমি ওই ধরনের কোনো মানুষ নই। আমি সত্যিই ভালো কাজ করছি, এটা আমাদের জন্যই ভালো। যদি আমি নিজেরটা ভালো বুঝতাম তাহলে কখনোই এই অপারেশনে আমি আসতাম না, আর এমপির লোকজনকে শাস্তি দিতাম না। সেটা ঠিক আছে, আপনি এমপির লোকদের মেরে ফেলেছেন, কিন্তু তাই বলে আপনি কে? আপনার মারার কোন অধিকার রয়েছে? আপনি কেন মারছেন ওদেরকে? আপনার কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে? আমার তো এটাই মনে হচ্ছে। দেখো, তুমি না বুঝে কীভাবে বললে ভালো না? কাউকে এভাবে বলাটা খুবই অন্যায়। আগে বিষয়টা ভালোভাবে জানবে, তারপরে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করবে। তো না জেনে শুনে তুমি এইভাবে উল্টাপাল্টা কথা বলতে পারো না। তোমার সঙ্গে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আজকে আপনি আমাকে বলতে বাধ্য, কারণ আপনি আমার বাড়িতে থাকেন আর অথচ আমি জানবো না? এটা তো কোনোদিনও হতে পারে না। শেষ পর্যন্ত আমি একটা মাফিয়াকে ভালোবাসতে পারলাম। দেখো, তুমি কাকে ভালোবাসবে না বাসবে সেটা তো আমার দেখার বিষয় না। আমি আমার কাজ করে যাচ্ছি, আর আমি তোমাকে এসব কথা বলতে বাধ্য নই। ভালোবাসাটা অন্য বিষয়, আর এসব ক্ষেত্রে অন্য ব্যাপার। মারিয়া কোনোভাবেই আমার কথা মানছিল না। তারপর আমি রেগে গিয়ে মারিয়াকে একটা থাপ্পড় মারলাম। মারিয়া একটা থাপ্পড় মারার পর মারিয়া মাথা ঘুরে নিচে পড়ে যায়। তবে মারিয়ার কথাটাও ঠিক আছে, যে সন্দেহ করাটা একদমই ঠিক আছে, কারণ আমি যেসব কাজ করছি যে কেউ দেখলে আমাকে এরকমটাই বলবে। আমি কেন মারিয়া কি সত্যি কথাটা বললাম? তারপর আমি মারিয়াকে টানতে টানতে একটু নিরিবিলি জায়গায় নিয়ে আসলাম এবং
আমি একটা জায়গায় বসে বলতে শুরু করলাম, আমার যখন 15 বছর বয়স তখন আমার মা বাবাকে কেউ ইচ্ছে করে খুন করে দেয়, আর এটা অ্যাক্সিডেন্ট হিসাবে চালিয়ে দেওয়া হয়। আমার বাবা ছিলেন আইনমন্ত্রী রহমান চৌধুরী, আমি তার একমাত্র উত্তরাধিকারী ছিলাম। তারপর আমি আমার একটা খালার কাছে মানুষ হয়েছি, আর বড় হওয়ার পরে বাবার সকল কিছু বুঝে নিয়েছি। বাবার একটা ইচ্ছে ছিল আমি যেন দেশের প্রাইম মিনিস্টার হই। আমি নিজেকে ওভাবেই করিয়েছি যেভাবে আমার বাবা চেয়েছিল। আমি সেই শাহরিয়ার রহমান নতুন প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত হয়েছি। মনে আছে তুমি একদিন তোমার ভার্সিটি থেকে শপিং মলে গিয়েছিলে, তা আবার সন্ধ্যার দিকে। তোমার ভার্সিটি থেকে বের হতে হতে বিকেল হয়ে যায়, আর শপিং মলে পৌঁছাতে তোমার সন্ধ্যা হয়ে যায়, কারণ রাস্তার মধ্যে জ্যামের কারণে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। তোমাকে সেই ভার্সিটি থেকে শপিং মল পর্যন্ত আমি তোমায় ফলো করেছিলাম, আর সেদিন তোমাকে দেখার পর সত্যিই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর তোমার ব্যাপারে খোঁজ খবর করলাম, পরে জানতে পারলাম আমাদের এই এজেন্ট রফিক মিয়ার মেয়ে তুমি, তোমার বাবা আমাদের এজেন্ট। তারপর আর কি, এখানে চলে আসলাম। এরপরে তো আর তোমাকে বুঝিয়ে বলতে হবে না, একজন প্রাইম মিনিস্টার হিসাবে অপরাধ প্রমাণ করা এটা আমার দায়িত্ব, আর আমি নিজে এটা প্রমাণ করতে পারছি। এটাই আমার কাছে অনেক বড় কিছু। আপনাকে আমি না জেনে অনেক কথা বলে ফেলেছি, প্লিজ আপনি কোনো কিছু মনে করবেন না, আপনি আমাকে মাফ করে দিন, আসলে আমি বুঝতে পারিনি। এই কথা বলার পর মারিয়া কান্না করতে শুরু করলো। আমি কিছুক্ষণ চুপ থাকার পরে তাকে শক্ত করে আমার বাহুডোরে বন্দি করে দিলাম। মারিয়া আমার বুকে জড়িয়ে অঝরে কান্না করতে শুরু করলো। এভাবে কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর আমি সরাসরি চলে আসলাম রুমে আসার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম বেশ দেরি করে, কালকে অনেক ধকল গিয়েছে, তার জন্য আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে আমি বাইরে বের হলাম। বাইরে বের হওয়ার পর আমি মারিয়াকে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। মারিয়ার বাবা তো অনেক আগেই জমিতে চলে গিয়েছে। আমি খুঁজতে খুঁজতে মারিয়ার বাবার কাছে চলে আসলাম। মারিয়ার বাবার কাছে আসার পর তখন মারিয়ার বাবা আমাকে বলতে লাগলো, এখনো পর্যন্ত মারিয়া আমার জন্য খাবার নিয়ে আসলো না কেন বুঝতে পারলাম না। প্রতিদিন তো এর অনেক আগেই আমার জন্য খাবার নিয়ে আসি, আজকে এত দেরি করছে কেন? কি বলেন চাচা, আমি তো ভাবলাম মারিয়া আপনার কাছে গিয়েছে, তার জন্য এই খুঁজতে আসলাম। এখন সকাল 11টা বেজে গেছে, মারিয়াকে কোথাও দেখতে পারছি না। কি বলছো তুমি? সকাল 11টা বাজে, এখনো পর্যন্ত মারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা কোনো কথা হলো? তার মানে কি আমার মেয়েকে ওরা তুলে নিয়ে গেছে? না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আমি আমার মেয়েকে ছাড়া কি করে বাঁচবো? ওদের হাত থেকে যেভাবে হোক আমার মেয়েকে এনে দাও। দেখুন, আপনি ঘাবড়াবেন না, আমি দেখছি কি করা যায়। আর মারিয়া তো অন্য কোথাও যেতে পারে, তাই না? তাই এত উতলা হওয়ার কোনো কিছু নেই, আমি দেখছি কি করা যায়। হঠাৎ করে আমার মোবাইলটা বেজে উঠলো। মোবাইলটা বেজে ওঠার পর আমি ফোনটা রিসিভ করলাম, আননোন নাম্বার। তবুও ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর উপাস থেকে কেউ একজন বলতে লাগলো, একজন প্রাইম মিনিস্টার আমার পিছনে পড়ে আসি, এটা ভাবতেও তো আমার অনেক বেশি ভালো লাগে। তারপর আবার আমি এখন প্রাইম মিনিস্টারকে নাকে দড়ি দিয়ে কেমন করে ঘোরাবো, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কি বলতে চাচ্ছিস তুই? তুই মারিয়াকে কেন তুলে নিয়ে গেছিস? মারিয়াকে ছেড়ে দে, তোর সঙ্গে আমার সমস্যা। মারিয়া কোনো ক্ষতি করেনি। আমি জানি মারিয়া আমার কোনো ক্ষতি করেনি, তার জন্য কিভাবে তাকে ছেড়ে দেব এটা কোনো কথা? মারিয়াকে দেখতে অনেক সুন্দর, তাকে বিক্রি করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। আগে ভোগ করব, তারপর আমি তাকে বিক্রি করে দেব। যদি তুই আমার কথা মতো চলিস তাহলে কোনো কিছু হবে না, আর যদি উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করিস তাহলে তো বুঝতেই পারছিস মারিয়ার কী অবস্থা হতে পারে। অনেক বড় ভুল করছিস আলী হাসান, তোকে যে আমি কী করব এটা তুই ভাবতেও পারবি না। তুই মারিয়াকে তুলে নিয়ে গিয়ে আরও অনেক বড় অপরাধ করে ফেলেছিস, তোর তো মৃত্যু নিশ্চিত। এত বড় বড় কথা বলিস না, কারণ তোর বড় বড় কথা বলার সময় এখন না। তুই তো এখন আমার পায়ে ধরে ক্ষমা চাইবি আর মারিয়ার জন্য ভিক্ষা চাইবি আমার কাছে। আমি ভোগ করে মারিয়াকে তোর কাছে দিব, চিন্তা করিস না। কুত্তার বাচ্চা, মারিয়ার মতো কত মেয়ের জীবন নষ্ট করেছিস, এটা শুধুমাত্র একবার মনে করে দেখ। আর এগুলোর শাস্তি তুই আজকে পাবি,
বল কোথায় আসতে হবে। আমার ব্যাপারে যত প্রমাণ রয়েছে সকল প্রমাণ আমি জানি। একটা পেন ড্রাইভের মধ্যে তুই রেখেছিস, ওই পেন ড্রাইভ নিয়ে সরাসরি তুই এই জায়গায় চলে আয় 10 মিনিটের মধ্যে। আর হ্যাঁ, কাউকে নিয়ে আসার কথা একদম ভুলেও চিন্তা করবি না। যদি কাউকে নিয়ে আসিস, মানে তোর কমান্ডার অফিসারদের যদি নিয়ে আসিস, তাহলে কিন্তু মারিয়াকে আর জীবিত পাবি না। এই বলে কল কেটে দিল। কল কেটে দেওয়ার পর আমি সালমান এবং রকিকে কল দিলাম। কিছুক্ষণ পর রকি আমাকে বলতে লাগলো, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সময় মতো পৌঁছে যাব। আপনি শুধু একটা ফায়ার করবেন, তাহলে আমরা ফায়ার করা শুরু করব। এটাই হবে আপনার সিগন্যাল। আমি তোমাদেরকে যে কোনোভাবে সিগন্যাল দেব, তবে আমার সিগন্যাল পাওয়ার সাথে সাথে তোমরা অ্যাটাক করবে, আর ভুলেও যেন ওদের কোনো লোক পালাতে না পারে। এটাই হলো শেষ খেলা। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, ওদেরকে আমরা খুবই তাড়াতাড়ি ধরে ফেলবো। ওই এমপি এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে সকলকে অ্যারেস্ট করব আমরা। আপনি আমাদের ওপর বিশ্বাস রাখেন, আর মারিয়া ভাবির কোনো ক্ষতি হবে না। এবার কল কেটে দিল। আসলে রকি এবং সালমান আমাকে তাদের বড় ভাইয়ের মতোই মনে করে। আমিও কোনো কিছু বলি না। তারপর আমি রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পর আমি সেই জায়গায় চলে আসলাম সব কিছু নিয়ে। সেই জায়গায় আসার পর তখন আমাকে দুইটা ছেলে নিয়ে গেল একটা গুহার মধ্যে। গুহার ভিতরে একটা গোডাউনের মতো বানানো হয়েছে। আমি ভেতরে আসার পর দেখতে পেলাম চেয়ারের সঙ্গে মারিয়াকে বেঁধে রাখা হয়েছে। তখন আমার কাছে এসে এমপি বলতে শুরু করলো, যাক, তোর প্রাণপ্রিয় প্রিয়া, তোমাকে বাঁচাতে এত তাড়াতাড়ি চলে এসেছিস। আমি তো ভেবেছিলাম তুই আরও দেরি করবি, অথচ তুই একা একা তোর মারিয়াকে বাঁচাতে চলে এসেছিস। তুই কি করে ভাবলি তোকে এবং মারিয়াকে এইভাবে ছেড়ে দেবো আমি? এটা কখনোই হতে পারে না, কখনোই পারে না। মারিয়াকে আমার পছন্দ হয়েছে। এখন আমি তোর সামনে মারিয়াকে ভোগ করব, তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। আমি দেখার জন্য আসিনি, আমি মারিয়াকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। তুই মারিয়াকে ছেড়ে দে, তারপর তোর সঙ্গে আমার হিসাব নিকাশ হবে। এই ভুল কখনো করবি না। মারিয়াকে ছেড়ে দিলে পরে আমার কি হবে? মারিয়াকে ছেড়ে দেওয়া যাবে না। তোর যেটা ইচ্ছে সেটা করে নে। আমি তখন ওদেরকে মারতে শুরু করলাম, আর ওরাও আমাকে মারতে শুরু করলো। শেষ পর্যন্ত আমি ওদেরকে মেরে মাটিতে শুয়ে দিলাম। আর তখনই দেখতে পেলাম এমপি মারিয়ার কাছে আগাচ্ছে। তার জন্য মারামারি বন্ধ করে দিলাম। তখন ওরা একজন এসে আমাকে পায়ের মধ্যে মারতে শুরু করলো হকি স্টিক দিয়ে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে আমি মাটিতে শুয়ে পড়লাম। আর যখনই বললাম অ্যাটাক করার জন্য, তখনই চারিদিক থেকে গোলাগুলি হতে শুরু করলো। আমার লোকেরা পাখির মতো ঝাঁকে ঝাঁকে গুলি করতে শুরু করলো। এইভাবেই 10 মিনিট চলার পর দেখতে পেলাম এমপির যত লোকজন ছিল সকলেই মারা গেছে। আমি এমপিকে ধরার জন্য দৌড়াতে শুরু করলাম। এমপি পালিয়ে যাচ্ছিল। ধরে ফেলার পর তার গলায় পা দিয়ে তখন আমি জিজ্ঞাসা করতে লাগলাম, অনেক বড় নেতা হয়ে গেছিলি, মনে করেছিলি তোর ক্ষমতা দিয়ে তুই সব কিছু করে ফেলবি, আর তোকে বলার মতো কেউ থাকবে না। আমি তোকে নেতা বানিয়েছি, আর অথচ তুই আমার সঙ্গে বেইমানি করে এভাবে পার পেয়ে যাবি? এটা তো কখনোই হতে পারে না, শালা কুত্তার বাচ্চা। স্যার, আমাকে মাফ করে দেন। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। স্যার, আমি এবারের মতো ক্ষমা চাই আপনার কাছে। স্যার, আপনি ক্ষমা করে দিলে মানুষ আমাকে এমনিতেই মেনে নেবে। আপনাকে মানুষ বিশ্বাস করে সম্মান করে অনেক বেশি। তুই তো আর আমার কোনো ক্ষতি করিস নাই, তুই করেছিস মানুষের সঙ্গে, আর মানুষের হয়ে আমি সেই প্রতিশোধ নিয়ে নিলাম। তোর তো বেঁচে থাকারই অধিকার নেই। আমি তোকে ক্ষমা করব না, কারণ শুধু শুধু সরকারি টাকা কেন নষ্ট করবো তোর পিছনে? তুই জেলে থাকলে তার পিছনে খরচ হবে, আর এগুলো আমাকে বহন করতে হবে। শুধু শুধু এই খরচ করে কোনো লাভ হবে না। তার চেয়ে ভালো তোকে ডিরেক্ট উপরে পাঠিয়ে দিই, কেউ জানবে না। স্যার, আপনি আমার কথাটা একবার শুনেন। স্যার, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে অনেক টাকা দেব। আমি জানি আপনার টাকা পয়সার অভাব নেই, তবুও আমি আপনাকে অনেক টাকা পয়সা দেব। আমাকে আমার জীবন ভিক্ষা দিন। এই সুযোগ আর কখনোই পাবি না। উপরে গিয়ে বসে থাক, কারণ তোর দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। দুনিয়াতে এত পাপ করে ফেলেছিস, দুনিয়ার মানুষের জন্য আজকে তোর এই অবস্থা হয়ে গেছে। তারপর আমি এমপিকে মেরে ফেললাম। তার সঙ্গে যত লোকজন ছিল সকলকে অ্যারেস্ট করে নিয়ে আসলাম। মারিয়াকে সরাসরি নিয়ে আসলাম ঢাকায়। ঢাকায় নিয়ে আসার আগেই মারিয়ার এবং আমার বিয়েটা হয়ে গেছে গ্রামেই। গ্রামের মানুষ আমাদেরকে খুব ভালোভাবে মেনে নিয়েছে। সকলে অনেক ভালো
আমাকে অনেক সম্মান করেছে আমার পরিচয় জানার পর। আমার সঙ্গে মারিয়ার ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। আমি বন্ধুবান্ধবের জন্য ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করার পরে আমি দরজা লক করে ফেললাম। দরজা লক করার পর আমি তখন তার দিকে এগিয়ে গেলাম। তখন সে আমাকে বলতে শুরু করলো, আপনি কিন্তু আমার অনুমতি ছাড়া একদম আমাকে স্পর্শ করবেন না। দেখুন, আমি এমনিতে জার্নি করে ঢাকা এসেছি, আর এখন আপনার এসব রোমান্স একদম ভালো লাগবে না আমার। আপনি চুপচাপ ঘুমিয়ে পড়েন। আমি কথাটা শুনে হাসবো নাকি কাঁদবো সেটাই বুঝতে পারছি না। আমি তার দিকে এগিয়ে গেলাম। তখন মারিয়া বিছানা থেকে উঠে পেছনে যেতে শুরু করলো। মারিয়া আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। আমিও তার দিকে এগিয়ে যাচ্ছি। একটা সময় তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরলাম। তখন সে আমাকে বলতে শুরু করলো, কি ব্যাপার, আপনি আমাকে এভাবে চেপে ধরেছেন কেন? একটা মেয়েকে একা পেয়ে আপনি এসব করতে পারেন না, বুঝতে পেরেছেন? আমি না বলেছি আপনি আমাকে স্পর্শ করবেন না। ফ্লাইটে করে এসেছেন, তার উপর আবার এখন বড় বড় কথা বলছেন যে আপনি জার্নি করে এসেছেন। হ্যাঁ, এটা ঠিক যে একটু জার্নি হয়েছে। সেজন্যই তো বললাম আপনার সঙ্গে রোম্যান্স করার মুডে নেই এখন। আমি আমার মতো থাকবো আর আপনি আপনার মতো থাকবেন, কারণ আপনি আমাকে বিয়ের আগে অনেক কষ্ট দিয়েছেন, আর এটাই হলো তার শাস্তি। আমি মারিয়ার গলার মধ্যে চুমু দিতে শুরু করলাম, আর মারিয়া আমার মাথাটা তার গলার মধ্যে চেপে ধরেছে। মারিয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মারিয়া জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ আমার কানে আসছে। কিছুক্ষণ পরে মারিয়া তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তখন মারিয়া লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। কিছুক্ষণ পরে আমি বলতে লাগলাম, কি ম্যাডাম, আপনি এটা বলেছিলেন আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন, আমাকে কাছে আসতে দিবেন না, তাই এখন? মারিয়া কোনো কথা বলতে দিল না। আমার ঠোঁট জোড়া মারিয়া দখল করে নিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। 5 মিনিট পর ছেড়ে দেওয়ার পর আমি তাকে কোলে করে তুলে বিছানায় শুয়ে দিলাম। এভাবে দুজনে মিলে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।